আলাপচারিতার চতুর্থ পর্বে আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি একাধারে একজন টিচার এবং তার সঙ্গে সঙ্গে একজন দুর্দান্ত ডান্সার। এই ডান্স স্কুল তিনি ওন করেন এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি বর্ধমান থেকে প্রথম কোনো মুভি যে রিলিজ হয়েছে তার একটি পার্ট, বর্ধমান থেকে প্রথমবারের মতো কোনো মুভি যেটা আইনক্সে চলেছে এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ, সারা দেশের মানুষ দেখেছে, তার একটা পার্ট। এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক পরিচয় আছে। তিনি একজন বিখ্যাত অ্যাঙ্কার, বর্ধমানের প্রত্যেকটা মানুষ তাকে চেনে। সৌমি, নমস্কার। নমস্কার সকল দর্শক বন্ধুকে। আমি সৌমি, আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বর্ধমান ফুডিজ ক্লাবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পরিচয় দেওয়ার জন্য। আমার সবটাই ঈশ্বরের আশীর্বাদে এবং মৈনাকদাকে অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই সুন্দর অফিসে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সৌমি, তোমার তো অনেক অ্যাসপেক্ট নিয়ে কথা বলা যায়। তো আমরা অ্যাঙ্কারিং বলো বা যাবতীয় যা কিছু ডান্স বলো, ঝঙ্কার ডান্স একাডেমি বলো, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। দেখো, কথাবার্তা মানুষ এমনিই কম শোনে। তো আমরা একদম পয়েন্টে আসি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কাছে আমার জানার, সেটা হচ্ছে তোমার মুভি সম্পর্কে। তোমার লাস্ট যে মুভি সেটা হচ্ছে কোহিনূর, এবং আপকামিং যে মুভি সামন্তক। এই দুটো ব্যাপারে আমরা একটু জানতে চাই যে বর্ধমান থেকে তোমরা কিভাবে এই পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করলে, এবং দুর্দান্ত মুভি, মানে একটা মানে কী বলবো, একটা ব্যাকড্রপ, একটা সুন্দর, এত সুন্দর স্টেজ বানানো একটা। তো এই বিষয় এবং তোমাদের কী কী সমস্যা হয়েছিল, তোমাদের কী কী প্লাস পয়েন্ট, তুমি কী কী শিখলে একটা মুভি বানাতে গিয়ে। আমি সামন্তক নিয়ে পরে আসছি, আমি কোহিনূরটাকে আগে শুনতে চাইছি যে এত ভালো মুভি, রহত দত্তকে তোমরা নিয়ে এসেছিলে। তো কীভাবে মাথায় এলো যে প্রথম যে আমরা একটা মুভি বানাবো, তাও বর্ধমানে বসে, মানে এটা এটা একটা লার্জ স্কেল একটা মুভি, তাই না? তো আমি জানতে চাইছি এটা তোমাদের প্রথম মাথায় কীভাবে এলো, তোমরা কীভাবে এটাকে এক্সিকিউট করলে, তোমাদের এক্সিকিউট করতে কী কী সমস্যা হয়েছিল, পরবর্তীকালে আর কী কী তোমরা ফেস করেছিলে। তুমি প্রবলেমও বলতে পারো, আপস ডাউনস দুটোই বলতে পারো। শুনবো তোমার কাছে এটা। নিশ্চয়ই মৈনাকদা, আমাদের প্রথম মুভি যদিও কোহিনূর ছিল গোটা বাংলার বুকেতে, কিন্তু এর জন্য আমরা হোমওয়ার্ক প্রচুর করেছিলাম। মুভির কথা বলতেই আমাদের প্রোডাকশন হাউস, হোম প্রোডাকশন হাউস থেকে সর্বপ্রথম যার নাম নিতে হয়, তিনি আর কেউ নন, আমাদের সকলের শিক্ষাগুরু সৌরভ দাস। তিনি একদিকে মানে মানে অসীম ট্যালেন্ট বলে যাকে, সেইটার অধিকারী উনি। তো উনি প্রথম থেকে অনেকগুলো টেস্ট প্রজেক্ট করে এসেছেন। তো প্রথমে হচ্ছে যে দ্য বিটস অফ হার্টস, তারপরে একটা মুভি করেছিলেন ডান্সের ওপরেতে, ওটা প্রথম কাজ ছিল। তারপরে এলো স্টিল বলে একটা মুভি, তারপরে এলো বরুণাসুরা, এবং তারপরে এলো বরুণাসুর। এই পরপর 4টে টেস্ট প্রজেক্ট আমরা সংস্কৃতিতে থিয়েট্রিক্যাল প্রজেকশন হিসেবে চালিয়েছিলাম। সেটাতে মানুষ আস্তে আস্তে প্রচুর সাড়া দেয় এবং লাস্ট যে আমাদের মুভিটা রিলিজ করেছিল বরুণাসুর, থিয়েট্রিক্যাল প্রজেকশন হিসেবে আমরা চালিয়েছিলাম সংস্কৃতিতে। তো সেখানে তৎকালীন এডিএম স্যার ডিএম স্যার ছিলেন অনুরাগ শ্রীবাস্তব, আর এডিএম স্যারও ছিলেন নিয়োগী স্যার, এবং ওনার ওয়াইফও ছিলেন WBCS অফিসার। তো ওনারা সবাই এসেছিলেন, বাসব দত্তা ম্যাম, ওনারা সবাই এসেছিলেন এবং পুরো 2.5 ঘন্টার ওপরে ওনারা একদম মন্ত্রমুগ্ধ হয়ে হলেতে বসে দেখেছিলেন। তো সেখান থেকে আমাদের অনেক কনফিডেন্স এসেছিল। তখন সৌরভ এটা মনে করেছিল যে এরপরেতে আমরা করতেই পারি, একটা গোটা বাংলার বুকেতে আমরা একটা চলচ্চিত্র নিয়ে আসতে পারি। তো কোহিনূরের প্রথম যাত্রাটা খারাপ কিছু ছিল না, বেশ সুন্দরভাবেই শুরু হলো। শুটিং করতে গিয়ে কিছু একটা অল্প স্বল্প আমরা প্রবলেম ফেস করেছিলাম, কিন্তু সেটাও সেরকম বৃহৎ স্কেলেতে নয়। ঠিক আছে, সেটা ওভারকাম হলো। মুভি যখন রিলিজ হয় তার আগে আমরা তো এত কিছু জানতাম না, আস্তে আস্তে আমরা জানতে পারলাম যে PR মাধ্যম নিতে হয়, যার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো। তো সেই PR সিস্টেমের আমরা কয়েকজন PR নিলাম মুভি রিলিজের আগে, তো সেটাও ঠিকঠাক মোটামুটি হলো। এরপর মুভি রিলিজ হলো। সেই মুভি রিলিজের জন্য আমাদের যিনি ডিস্ট্রিবিউটার ছিলেন ঝুমা পাল ম্যাম, তিনি প্রচুর আমাদের সাহায্য করেছেন, এবং যার মাধ্যমে আজকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি দর্শককে জানাতে চাই, ঝুমা পাল ম্যাডামের সহযোগিতার জন্য আমরা কিন্তু গোটা বাংলার বুকেতে এবং আইনক্স, যেটা আমাদের স্বপ্ন ছিল, প্রধান স্বপ্ন ছিল, যে স্ক্রিনেতে আমরা ছোটবেলা থেকে এত সুন্দর তারকাদের ছবি দেখে বড় হয়েছি, সেই স্ক্রিনেতে আমরা নিজেদের দেখব। তো যখন রিলিজ হয়েছে তখন কখনো বর্ধমান আইনক্সে দেখেছি, আবার কখনো কলকাতার আইনক্সে গিয়ে দেখেছি, তার সঙ্গে বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনেতেও চলেছে এবং বর্ধমান সংস্কৃতি মেট্রোতেও চলেছে। তো 1 মাস ধরে বাংলার বিভিন্ন হলেতে চলেছে এবং মানুষের প্রচুর সাড়া পেয়েছিলাম আমরা।
আমাদের কনফিডেন্স এতটাই ভালো হয়ে গেছিলো এবং ভালো আমরা লাভও করেছিলাম। তো মানুষ যখন হল থেকে বেরিয়ে সুন্দর ফিডব্যাক দিচ্ছিল যে ভালো লেগেছে, ভালো হয়েছে, তখন আমাদের মধ্যে আস্তে আস্তে কনফিডেন্স আসছিল। তার আগে কিন্তু অতটা কনফিডেন্স ছিল না। তো কোহিনূরের এই শুরু থেকে রিলিজ পর্যন্ত মোটামুটি একটা ছন্দতে চলছিল। এরপর যখন আমাদের কনফিডেন্স এলো যে হ্যাঁ সবাই এখন এত ভালো বলছে, তো আমরা এটাকে আরও কিছু মানুষকে দেখাই যারা বাংলার চলচ্চিত্র জগৎকে আলোকিত করেছেন, তাদের কাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে যারা চলচ্চিত্র জগতের মঞ্চকে আলোকিত করেছেন বা দীর্ঘদিন ধরে যারা অভিনয় জগৎকে সমৃদ্ধ করেছেন, তাদের কাছে আমরা পৌঁছে যেতে চাই। তার মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, ঋতুপর্ণা ম্যাম ছিলেন। আমাদের ইচ্ছে ছিল দেবকেও দেখানো, সবার প্রিয়, আমরা ছোট থেকে দেখে এসেছি ওনার সিনেমা। এবং তার সঙ্গে শিবপ্রসাদ স্যার, নন্দিতা ম্যাম, ওনাদেরও আমাদের দেখানোর ইচ্ছা ছিল। তো কি করা যায় এই নিয়ে? এই তো রিলিজ পর্যন্ত শেষ হলো, কিন্তু এখানে যাত্রাটা থামিয়ে দিলে মনে হতো যে অনুচিত হচ্ছে। তাই আমাদের ইচ্ছা ছিল যে আরও একটু আমরা ভেবে দেখব। এই ভাবনা চিন্তা করতে করতে আমাদের মনে হলো যে আমরা একটা স্পেশাল স্ক্রিনিং করি, যে স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা কলকাতার সমস্ত যারা গণ্যমান্য এই চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব রয়েছেন বা তারকারা রয়েছেন তাদেরকে আমরা দেখাবো, কোনো রকমভাবে সেটা আমরা অ্যারেঞ্জ করব। তো সেটার জন্য খুঁজতে খুঁজতে একটি বিশেষ সংস্থাটার নাম আমি বলছি না, তো তাদের সঙ্গে আমার পরিচয় হয় যারা বড় বড় ইভেন্ট করেন মুভির সম্পর্কিতই। তো তাদের সাথে যোগাযোগ হলো, তখন তারা একজন পিআরের সন্ধান দিলেন আমাকে। তো তারা সন্ধান দিয়ে বললেন যে এনার সাথে যোগাযোগ করো, ইনি এখন খুব বড় বড় কাজ করছেন, দেখা যাচ্ছে ওনার সঙ্গে বেশ সবারই একটা পরিচিতি রয়েছে, হয়তো আমাদের ভালোর জন্যই বলেছিলেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো পরিচয় হলো, পরিচয় হওয়ার পর তার সাথে যোগাযোগ হলো, প্রথম মিটিং করলাম, আমি তো ভীষণ খুশি। তো তিনি একটা অ্যামাউন্ট বললেন আমাকে, 4 লাখ টাকার। 4 লাখ টাকা দিয়ে কলকাতার সাউথ সিটি মলের আইনক্সেতে স্পেশাল স্ক্রিনিং করাবো। একটা ডেট ফিক্স হলো, আমার সামার ভ্যাকেশন চলছিল তখন স্কুলে। তো আমি বললাম হ্যাঁ এই সামার ভ্যাকেশনে করলেই ভালো হবে। তো এই ডেটটা ফিক্স হওয়ার পরেতে উনি আমাকে বেশ ভালো ভালো স্বপ্ন দেখালেন। প্রসেনজিৎ মানে বুম্বাদা আসবেন, ঋতুপর্ণা আসবেন, তারপরেতে শিবপ্রসাদ স্যার, নন্দিতা ম্যাম, ওনারা আসবেন, সবাই আসবেন, মানে একদম ভালো ভালো নাম নিলেন যেগুলো আমার স্বপ্ন ছিল। সৌরভ, আমরা প্রতি মাসে যে একটা হিউজ অ্যামাউন্ট ইনকাম করি, প্রতিটা মানে অর্থই আমরা, প্রতিটা টাকাই আমরা খরচ করে দিয়েছি আমাদের এই স্বপ্ন পূরণের জন্য, মানে কোনো দিকে না তাকিয়ে। তো আমরা স্বপ্ন পূরণের সেই তাগিদে আমরা রাজি হয়ে গেলাম। বললো 4 লাখ টাকা লাগবে, স্পেশাল স্ক্রিনিং হবে সাউথ সিটি আইনক্সে, এই এনারা আসবেন। আমরা বললাম আমাদের কোনো অসুবিধা নেই, আমরা দিয়ে দিচ্ছি, বাট হ্যাঁ স্পেশাল স্ক্রিনিংটা হওয়ার পরে যেন মানে আমরা মনে করি যে হ্যাঁ আমরা মানে এটা করে আমরা সাকসেসফুল হলাম। তো উনি রাজি হলেন। তো মাঝখানে যে সংস্থাটা ছিল আমাদের সাথে, সেই সংস্থা একটা রিকোয়েস্ট করলো ওনার কাছে যে 4 লাখ টাকার একটু প্রবলেম হয়ে যাবে, তো 3.5 লাখ টাকা করে দিলে ভালো হয়, ওরা তো এই প্রথম আসছে। তো উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, আমারও আর কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে চলো 3.5 লাখ টাকায় হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওকে। তারপর আস্তে আস্তে স্ক্রিনিংয়ের দিন এগিয়ে আসতে থাকলো, যত স্ক্রিনিংয়ের দিন এগিয়ে আসতে থাকলো ওই পিআর তত আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি করতে শুরু করলেন। সেটা ওনার ব্যস্ততার জন্য সত্যিই কি না, বা আমাকে উনি অ্যাভয়েড করতে শুরু করলেন সেটাই কি না, আমি কোনোটাই বুঝে উঠতে পারছিলাম না, কারণ কোনো রকমভাবেই আমি আর ওনার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। ইতিমধ্যে কিন্তু ওই যে সংস্থা মানে মাঝখানে ছিল তাদের মাধ্যমে আমি 50% পেমেন্ট করে দিয়েছিলাম। তারপরে প্রচুর টেনশন হচ্ছে, বর্ধমান থেকে প্রথম আমি একটা স্পেশাল স্ক্রিনিং করাতে যাচ্ছি যেখানে আমাকে বলা হয়েছে এত বড় বড় তারকারা আসবেন, সেটা নিয়ে প্রচণ্ড টেনশন, রাতের পর রাত ঘুম নেই, আমি কিছুতেই ওনাদেরকে আর অ্যাক্সেস করতে পারছি না, ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছি না। ওনার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করছি, তো ওনার ওয়াইফ বলছেন আজকে উনি এখানে আছেন সেখানে আছেন, আমি বলছি ব্যাপারটা বুঝতে পারছি না, হলোটা কি, কিছুদিন আগে পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল যোগাযোগ, এখন কেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপরে হঠাৎ করে এমন একটা ডেট ফিক্স হলো যেদিন আমার স্কুল খুলবে। আমি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করি এবং আমি প্রচুর সহায়তা পেয়েছি তাদের কাছ থেকে, তারা আমার অনুরোধে সাড়া দিয়ে আমাকে স্কুল খুললো যেদিন, প্রথম দিন আমি স্কুল গেলাম এবং হাফ লিভ নিয়ে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে যখন গেলাম যে চিত্র দেখলাম, আমি গেছিলাম, সৌরভ গেছিল এবং আমাদের কিছু সিনিয়র স্টুডেন্ট ছিল যারা এই মুভিটাতে অংশগ্রহণ করেছিল, তারা গেছিল। সেখানে যা চিত্র দেখেছিলাম তাতে আমরা যে এখনো সুস্থ আছি সেটা অনেক বড় ব্যাপার।
এখনও আমার মানে কষ্ট হচ্ছে বলতে, কারণ অনেক স্বপ্ন নিয়ে, মধ্যবিত্ত পরিবারের আমরা, অনেক স্বপ্ন নিয়ে অনেক অনেক খরচ করে, নিজেদের অনেক পরিশ্রম করে বাড়িকে, ফ্যামিলিকে বুঝিয়ে আমরা এই জিনিসটা করেছি। তো ওখানে যখন গিয়ে পৌঁছলাম সাউথ সিটিতে, আইনক্সে, বলা হয়েছিল যে 60টারও বেশি মিডিয়া হাউস আসবে এটা কভার করতে, এবং বিভিন্ন তারকারা আসবে, এবং যেটা স্পেসিফিক্যালি মেনশন করা হয়েছিল, যার প্রুফ আমার কাছে আছে, সেটা হচ্ছে বুম্বাদাকে নিয়ে আসা হবেই, উনি আসবেনই। তো আমার উত্তরে এটাই ছিল, বুম্বাদা যেদিন আসবে সেদিনই করা হোক, আমি কোনোভাবে আমি ডেটটাকে ম্যানেজ করব। আমার এখন প্রশ্ন, বুম্বাদা আদৌ জানতেন কি না? আমার মনে হয় না উনি জানতেন, কারণ আমি অন্য মাধ্যমে খবর পেয়েছিলাম যে বুম্বাদা কিন্তু ওই দিন থাকছেনই না কলকাতাতে, বাইরে গেছেন, আউট অফ স্টেশন। আমি কিন্তু তার আগে থেকে খবর পেয়ে গেছি না, কোনো রকমভাবে যোগাযোগ করা যাচ্ছে না। হঠাৎ করে দুদিন আগে, মানে পরশু দিনকে স্ক্রিনিং, দুদিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে হট করে একটা গ্রুপ খুলে দিলেন, দিয়ে বললেন যে আজ আমাদের একদিন পরেতে স্ক্রিনিং আছে। আমরা কিন্তু রেডি নয় কেউ। তো ঠিক আছে, চলো, কোনো রকমভাবে সবাই রেডি হয়ে গেলাম। তো ওখানে গিয়ে আমি খবর পাচ্ছি তার আগে থেকে যে বুম্বাদা কিন্তু এখন আউট অফ স্টেশন আছেন, অন্য সূত্রে খবর পাচ্ছি আমি। তা সত্ত্বেও মনে একটা আশা আছে, উনি এত বড় যখন পিআর, তখন কি আর সেটা মিথ্যা কথা হবে? গিয়ে দেখলাম একজন শুধু, চিত্র পরিচালক ছাড়া আর কেউ নেই হলেতে, হল ফাঁকা। সেটা আমাদের একবারও বলাও হয়নি যে উনি কাউকে ইনভাইট করছেন না। হাতে গুনে কয়েকজন শুধুমাত্র মিডিয়া হাউস থেকে এসেছিলেন। সব থেকে বড় ব্যাপার, একটা আমাকে মিডিয়ার কোনো রকম কোনো ভিডিও বা তাদের পোস্ট করা কোনো কিছু খবর, কোহিনূর সংক্রান্ত একটা কোনো লিঙ্ক দেওয়া হয়নি। বাকি ক্যাশ টাকাটা উনি ওখানে বসে নিলেন। বসে নেওয়ার সময় আমার ওখানে চারিদিকে অনেকজনই ছিলেন যার সামনে উনি নিয়েছেন। তো 3.5 লাখ টাকা পেমেন্ট ডান। আমি তখনও বলছি, বুম্বাদা কোথায়? উনি তো আজকে আসার কথা ছিল। যার কাছেই যাচ্ছি সেই বলছে নতুন তো কে দেখতে আসবে। আমি তখন বলছি ওনাকে, আমি তখন মানে আস্তে আস্তে না, মানে এতটাই ডিপ্রেশনে চলে আসছি, গোটা হল ফাঁকা। শুধুমাত্র আমাদের যিনি প্রাক্তন জেলা শাসক ছিলেন, অনুরাগ স্যার ছিলেন, হচ্ছেন বাসব দত্তা ম্যাম ছিলেন যিনি জেলা পরিষদে ছিলেন, এবং এডিএম স্যার ছিলেন, নিয়োগী স্যার, বর্ধমানের আর কি। ওনারা কলকাতায় এখন আছেন, তো ওনাদের ইনভাইট করেছিলাম, ওনারা এসেছিলেন। আমাদের মাননীয় এসপি স্যার যিনি ছিলেন বর্ধমানের, কুণাল আগরওয়াল স্যার, যিনি আমাদের প্রচুর ইন্সপিরেশন দিতেন বর্ধমানে থাকাকালীন মুভির জন্য, ওনাকেও ইনভাইট করেছিলাম। উনি কোনো একটা কাজে লাস্ট মুহূর্তে আটকে গেছিলেন, আসতে পারেনি। তো এই আমাদের কয়েকজন পরিচিত টেকনিশিয়ান যারা এসেছিলেন, মানে অত বড় আইনক্সের হল পুরো ফাঁকা। আমি তাহলে 3.5 লাখ টাকা দিয়ে কী করলাম? এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, বলতে কোনো অসুবিধা নেই, এই প্ল্যাটফর্ম থেকেই যদি এই কষ্টের কথা কোথাও গিয়ে পৌঁছায় তাহলে খুব খুশি হব। আজকে যার এগেনস্টে, তার আগে দুটো কথা বলে নিই, যখন শেষ হয়ে গেল সব কিছু, তখন উনি ক্যাশ টাকাটা বুঝে নিলেন। আমি ওনাকে বিল চাইছি, উনি বিল দিতে গিয়ে বলছেন আমি যদি বিল দিই একমাত্র ওই যে মিডিয়া আর কি হাউস থেকে মধ্যস্থতা করেছিল তাদেরকে দেবো। তাদেরকে তো দিয়েছে নাকি জানি না, কারণ আমার কাছে সে বিল আর এসে পৌঁছয়নি। তো মানে একদম জিরো, এবং কোনো রকম কোনো আর মানে আমাদের পুরো এখন আমি বলতে গিয়ে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। কোনো রকম কোনো রেসপন্স নেই, হল ফাঁকা। আমাদেরকে আগে থেকে বললে হয়তো আমরা আরও অনেক মানুষকে নিয়ে যেতাম, দেখাতাম কলকাতার আশেপাশে যারা আছে। পুরো হল ফাঁকা, কয়েকজন বসেছে। হ্যাঁ, আরও বড় কথা, রনিদার সাথে মানে রজতাবদার সাথে যেহেতু আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক আছে, তো আমি স্যারকে একদিন আগে জিজ্ঞাসা করছি যে স্যার আপনাকে ইনভাইট করা হয়েছে? বলছে না, আমাকে তো কিছু জানায়নি। মানে আমি যদি একদিন আগে রনিদাকেও না বলতাম তাহলে হয়তো রনিদাও ওখানে গিয়ে উপস্থিত হতে পারতেন না। মানে ওনাকেও বলেছি, আমি বলেছি, ওই পিআর প্রয়োজনই বোধ করেনি কাউকে, কোনো সিনেমা আর্টিস্টকে গিয়ে বলার। যাকে জিজ্ঞাসা করছি সেই জানে না, বা যার কথা উনি বলে আমাদের কাছ থেকে টোপটা নিয়ে টাকাটা নিচ্ছেন তিনিও আউট অফ স্টেশন। আমরা ফিরছি যখন একেবারেই অসুস্থ, সৌরভ গাড়িতে বারবার অজ্ঞান হয়ে পড়ছে, বাকি স্টুডেন্টরা সবাই আমাকে একবার দেখছে, একবার সৌরভ স্যারকে দেখছে। মানে এতটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে সেদিন আমরা মেনে নিতে পারছিলাম না। আজকে মানে আমি খুব বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, এবং তার সঙ্গে কর্মফলতেও বিশ্বাস করি। মেসিভ টাইম থেকে যখন এসছিল তখন থেকে ওনার
যে কর্মগুলো করে এসেছেন পরপর, সেটা আস্তে আস্তে বেরোতে শুরু করলো। কারণ মেসির আশেপাশে উনিও প্রচণ্ড ঘেঁষে ঘেঁষে ছবি তোলার চেষ্টা করছিলেন। আর তারপরেতে এখন তো প্রচুর কমপ্লেন ওনার এগেনস্টে। আমাদের স্বনামধন্য পিআর ইন্দ্রনীল রায় মহাশয়, যিনি আমাদের এত সুন্দরভাবে একদম মানে টাকা পয়সা নয়ছয় করে দিয়েছিলেন। একটা কোনো মিডিয়া হাউসের আমাকে কোনো লিঙ্ক দেওয়া হয়নি, আমাদের কোহিনুরের স্পেশাল স্ক্রিনিংয়ের সেই লিঙ্ক দেওয়া হয়নি কোনো রকমভাবে। বুম্বাদা তো দূরের কথা, আরও কোনো আর্টিস্ট উনি এত নামের লিস্ট দিয়েছিলেন আনার, কেউ আসেনি। একজনই শুধু পরিচালক, মোটামুটি চেনা জানা পরিচালক এসেছিলেন, ব্যাস এটুকুই। আর সব থেকে বড় ব্যাপার, আমি কোনো রকম কোনো মিডিয়ার ওই প্রোগ্রামের কভারেজের কোনো লিঙ্ক পাইনি এবং আমাকে কোনো বিলও দেওয়া হয়নি। মনের দুঃখে কষ্টে চলে এসেছিলাম, কারণ সেদিন মনে হয়েছিল যে আমি কাকে কমপ্লেন করব, কোথায় গিয়ে কমপ্লেন করব, কার কাছে গিয়ে কমপ্লেন করবো। আমি যদি বুম্বাদাকেও জানাতে যাই যে আপনি কি জানতেন এই ব্যাপারটাতেও, তো ওনার কাছেও যেতে গেলে আমাকে যে ধাপ বেয়ে যেতে হবে, সেই ধাপগুলোতেই সমস্যা এনারা রয়েছেন। ঠিক আছে, আর আরও একটা কথা বলে দিই, আমি রাজনীতি বুঝি না একদম, মানে রাজনৈতিক সমীকরণ একেবারে আমার কোনো নলেজ নেই, একদম জিরো নলেজ। আমি রাজনীতির বাইরে গিয়ে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন প্রডিউসার কোহিনুরের, সেই প্রডিউসার হিসাবে এই মানে কমপ্লেনটা বা এই অভিযোগ বা এই মনের কষ্টটা আমি শেয়ার করছি। কোহিনুরের প্রডিউসার ছিলাম আমি, তো আমি এই ফিডব্যাক পেয়েছিলাম, আমি সবটাই রাজনীতির বাইরে এসে বললাম। রাজনীতি বুঝি না, আমি রাজনীতির বাইরে কি কথা বলছি, রাজনীতি চাই না, এরকম বললে আমার মনে হয় বারবার এই সমস্যা ফেস করতেই হবে। যে কোনো সময়ই হোক না কেন এই সমস্যা ফেস করতে হবে। যদি আমি রাজনীতি না বুঝি বলি, রাজনীতি বুঝতেই হবে, রাজনীতি আমাদের জীবনের একটা পার্ট, তাই না? তো অনেক তোমাদের সমস্যা হয়েছিল, খারাপ ঘটনা হয়েছিল, অনেক খারাপ অভিজ্ঞতা তো শুনলাম। আমি জানতে চাইছি যে ভালো অভিজ্ঞতাও তো হয়েছে, মানুষ অল্প আসুক, কিন্তু যখন ওই মানুষগুলোই বলছে যে খুব সুন্দর হয়েছে, আমি তো মনে খুশি হব। আমার তো হল ভর্তি 1000 লোক প্রয়োজন নেই, 10টা লোক যদি আমার পাশে দাঁড়ায়, এবং আমি আমার বলতে গায়ে কাটা দিচ্ছে, যদি 10টা লোক আমার পাশে দাঁড়ায় এবং তারা অন্তত বলে যে তুমি দারুণ করেছো এবং তোমার খুব ভালো হয়েছে, সাধারণ মানুষ যদি হল থেকে বেরিয়ে বলে যে আমার খুব ভালো লেগেছে এই মুভি, আমার তো মনে হয় এটা অনেক বড় পাওয়া। না, পেয়েছি। প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে দেখতে পেলেন না, কিন্তু যারা দেখতে পেলো, সে যেই হোক না কেন, সাধারণ মানুষ, তারা যখন বলছে যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, এগিয়েছো, তখন তোমার কেমন লেগেছিল? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন, এটা তো অবশ্যই বলবে। আমি আর একটা জিনিস জানতে চাইছি যে যারা দেখেনি কোহিনুর, একটু ছোট করে কোহিনুরের গল্পটা যদি বলা যায়, যে পুরোটা না বললেও একটু জাস্ট গল্পটা বললে আমরা যারা আরও ইন্টারেস্ট দেখাবো আগামী দিনে দেখতে, এবং কোনো ওটিটিতে কি রিলিজ করার সম্ভাবনা আছে বা ইউটিউবে রিলিজ করার সম্ভাবনা আছে কিনা পরবর্তীকালে, যারা মিস করে গেছে তারা কিভাবে দেখবে, এটা তো অবশ্যই প্রশ্ন। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভালো লাগাগুলো, যে 10 জন মানুষ পৌঁছেছিল তারা কেমন বললো, যখন তুমি হলের বাইরে গিয়ে দাঁড়ালে একদম অচেনা মানুষ, তারা বেরিয়ে এলো, তারা বললো কেমন লাগছে, সিনেমার পরে যখন তুমি রাস্তায় যাচ্ছ, হাঁটছো, যখন তোমার সামনে আসছে, আমি আপনাকে দেখেছি, আপনি তো ওই মুভিতে ছিলেন, একটা সেলফি তুলতে চাই আপনার সঙ্গে, তো এই যে বিষয়গুলো, এইটা কেমন লেগেছে? আমার মনে হয় এই ভালো লাগাগুলো বেশি ইম্পর্টেন্ট। খারাপ লাগা তো জীবনে আসবেই, কিন্তু ভালো লাগাগুলোকে তো আমাদের বাঁচতে হবে, তাই না? তো সেইটার একটু এক্সপিরিয়েন্স আমি জানতে চাইছি। নিশ্চয়ই মৈনাকদা, খুব সুন্দর কথা বললেন আপনি, যে ভালো লাগাগুলোই আমাদের মনে বেশি করে রেখে দেওয়া উচিত, কারণ ভালো লাগার ওই মুহূর্তগুলোকে নিয়েই আমরা এগিয়ে গেছিলাম অবশ্যই বলেই আজ কিন্তু আবার পরবর্তী মুভি সামন্তক আমরা আবারও মনের জোর নিয়ে উঠে দাঁড়িয়ে করতে সক্ষম হচ্ছি। হলে যখন প্রথম দিন রিলিজ হয়েছিল, সত্যি একটা অনন্য সুন্দর অনুভূতি, এবং দর্শক যখন বেরিয়ে এসে দর্শক কি বলবে সেটা নিয়ে প্রচুর টেনশন ছিল। আমাদের তো ভালো লাগছিল, নিজেদের মুভি তৈরি করেছি, ভালো তো লাগবেই, কিন্তু দর্শক যখন বেরিয়েছে বলল দারুণ লেগেছে, দুর্দান্ত হয়েছে, এবং প্রথম কয়েকদিন হাউসফুল ছিল। আমাদের পরিচিত যারা বর্ধমানবাসী, প্রিয় বর্ধমানবাসী যারা ছিলেন, আপনারা প্রত্যেকে দেখতে গেছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওই ভালো লাগাটাই আমাদের পরবর্তী মুভি সামন্তকের জন্য অক্সিজেন অবশ্যই জুগিয়েছে। আর যখন বেরিয়ে এসে সত্যিই হল থেকে সবাই ফিডব্যাক দিচ্ছিলেন যে দুর্দান্ত লেগেছে, দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে, ওটাই তো বললাম যে ওটাই কিন্তু আমাদেরকে অনেক বেশি মোটিভেট করেছিল। আর হ্যাঁ, অবশ্যই হলে পরপর আস্তে আস্তে ব্যাপারটা হচ্ছিল, যারা চেনে না এবার পরপর লোক মুখে শুনে শুনে দেখতে যাচ্ছিলেন। আমি হলে গিয়ে প্রায়শই বসে থাকতাম চুপ করে, তো যখন লাইট জ্বলতো তখন আমাকে সবাই দেখে হঠাৎ করে বলতো, আরে
আপনি তো এই সিনেমাতে হিরোইন ছিলেন, একটা সেলফি তুলবো। সত্যি সেই মুহূর্তটা খুব খুব মিষ্টি মুহূর্ত, সারা জীবন মনে থাকবে। আর আইনক্সের পর্দায় নিজেকে দেখে সেই মানে অনুভূতিটা হয়েছিল যে ধন্যবাদ ঈশ্বর, আজকে সেই পর্দায় নিজেকে দেখতে পাচ্ছি যেখানে আমি আমার ছোট থেকে তারকাদের দেখে বড় হয়েছি। সত্যি খুব সুন্দর অনুভূতি। আর মৈনাকদা, আমাদের এই কোহিনূর মুভিটা আমরা কোনো প্ল্যাটফর্মে রিলিজ করিনি, কারণ হচ্ছে ওটার যে সিকুয়ালটা, সেই সিকুয়ালটা একসাথে আমরা করছি সামন্তকেতে। সামন্তকটা আমরা কোনো একটা জায়গায় রিলিজ করব, সেটা বিভিন্ন জায়গায় কথা চলছে, বিভিন্ন চ্যানেলের সঙ্গে, বড় বড় চ্যানেলের সঙ্গে কথা চলছে। এবং আমরা এই মুভিটা, এবার সামন্তক মুভিটা, যিনি আমাদের ডিস্ট্রিবিউটার ছিলেন ঝুমা পাল ম্যাডাম, ইকুইনক্স ফিল্ম সিটি, ওনার যে হাউস, তাদের সঙ্গে কোলাবোরেশনে করছি। ওনার সাথে কোলাবোরেশনে খুব সুন্দরভাবে করছি। ডিস্ট্রিবিউশন, প্রমোশন সমস্তটাই কিন্তু উনি দেখছেন, এবং আশা রাখছি সামন্তক ভীষণ সাড়া ফেলবে, ভীষণভাবে সাড়া ফেলবে। সামন্তকটা আমরা তৈরি করছি যেটা হচ্ছে ইমার্সিভ সিনেম্যাটিক টেকনোলজি দিয়ে। মানে সেখানে থাকছে মোশন ক্যাপচার, মানে কোনো একটা শুটিং হলো, সেই শুটিংটাকে নিয়ে আমরা শুটিংটা করার পর সেটাকে মোশন ক্যাপচারের মাধ্যমে ভিএফএক্স যোগ করে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে তৈরি করে একসাথে নিয়ে আমরা, তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারও আছে, সব নিয়ে হাইব্রিড একটা টেকনোলজি বাংলার বুকে আবারও এবার আমরা ইতিহাস করতে চলেছি। এরম একটা 2 ঘন্টারও বেশি মুভি, যেটা টেকনোলজিটার নাম হচ্ছে, যেটা দিয়ে তৈরি করা হয়েছে, ইমার্সিভ সিনেম্যাটিক টেকনোলজি। এটা একটা হাইব্রিড টেকনোলজি, এবং আগামী দিনে এটা 2-3 বছরের মধ্যে কিন্তু খুব ব্যাপকভাবে আসতে চলেছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে এটা বাংলার বুকে সর্বপ্রথম আমরাই ব্যবহার করতে চলেছি। জাস্ট মুভির একটু বিষয়বস্তু বলো না, মানে মুভিটা কি নিয়ে বা গল্পটা কি একটু বললে ভালো হয়। এটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প, সায়েন্স ফিকশন রয়েছে যেখানে, এবং রজতাভ দত্ত অ্যাকচুয়ালি ওনাকে নেওয়ার উদ্দেশ্য ছিল যে উনি সায়েন্স ফিকশন খুব ভালোবাসেন। তো এমন মানুষকে অবশ্যই আমাদের পছন্দ করতে হয়েছিল যার এইরকম একটা অন্য ধারার মুভি করতে যিনি আগ্রহী থাকবেন, এবং যার সাথে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে, যিনি ব্যাপারগুলো বুঝতে পারবেন। তো সেই জন্যই আমরা রনিদাকে নিয়েছিলাম, এবং সত্যি অসাধারণ অভিনেতা, ওনার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি, এটাও জীবনের একটা পরম প্রাপ্তি। অসাধারণ, মানে এক একটা শট উনি দিচ্ছেন এক একটা টেকেতে, তারপরে আবার নিজেরই মনে হচ্ছে যে না এটা ঠিক হলো না, আরেকবার দিই। বাট যে রকমভাবে উনি অভিনয় করছেন, ওনার সাথে সৌরভ অভিনয় করেছে বা আমি অভিনয় করেছি, এটা আমাদের দুর্দান্তভাবে একটা পাওয়া। আর গল্পটা হচ্ছে কল্পবিজ্ঞানের গল্প। যেহেতু আমি ফিজিক্সের টিচার, এবং সৌরভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছে, তার সঙ্গে ভিজুয়াল এফেক্টস নিয়ে ভীষণভাবে পড়াশোনা করেছে। আমাদের ছোট থেকে একটা স্বপ্ন যে হ্যাঁ যদি কোনোদিন কিছু করিস তা সায়েন্স ফিকশন নিয়ে করব। তো সেই আমাদের একটা চিন্তাধারা এসেছে, এবং এই চিন্তাধারা নিয়ে আমরা দেখিয়েছি যে ভবিষ্যতে কি হতে চলেছে একটা হিরেকে নিয়ে। সেই হিরেটার মানে অভিশপ্ত একটা হিরে, সেই অভিশপ্ত হিরেটার পৃথিবীতে থাকা অবস্থায় কি তার পরিণতি হচ্ছে, বাইরের জগৎ থেকে এলিয়ান ওয়ার্ল্ড রয়েছে, সেই এলিয়ান ওয়ার্ল্ড থেকে তারা ওটা এসে ফেরত নিয়ে চলে যায়, তাদের ওটা দাবি করে। কিন্তু পৃথিবীতে যাদের এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, সেটিকে নেওয়ার জন্য ওই সংস্থার, পৃথিবীতে যে ওটাকে রক্ষা করছে সেই সংস্থার যিনি ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন আরব, সেটা নেওয়ার জন্য উনি ওই এলিয়ান ওয়ার্ল্ডে চলে যান। তারপরে কি হবে, হিরেটা কি আদৌ ফেরত আসবে, আর কিভাবে ওই ওয়ার্ল্ডে উনি গেলেন যেটা এক প্রকার অসম্ভব, আবার কি উনি ফেরত আসতে পারবেন, আর এখানের যে সংস্থা রয়েছে তারা কিভাবে সেটাকে আবার ফেরত পাবে কি পাবে না, এই সব নিয়ে মুভিটা। মুভির ব্যাপারে তো অনেক শুনলাম, এবার আমি জানতে চাইছি তোমার ঝঙ্কার ডান্স একাডেমি সম্পর্কে, যার সূত্রে তোমার সঙ্গে আমার পরিচয় এবং বর্ধমানে অনেক মানুষের পরিচয়। কারণ মুভির আগে ছিল ঝঙ্কার ডান্স একাডেমি, তাই না? তো প্রচুর মানুষ তোমার কাছে শেখে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত শেখে। তো এই ঝঙ্কার ডান্স একাডেমি কবে শুরু হলো, কত বছর বয়স থেকে মানুষ ওখানে এন্ট্রি দিতে পারে, শিখতে পারে, কত বছর অবধি শিখতে পারে, কি কি শেখানো হয়, ডান্স কেন আমাদের প্রয়োজন, এটা কি নেসেসিটি না শখ, একটু বলো না ডান্স সম্পর্কে একটু জানতে চাইছি। ঝঙ্কার ডান্স একাডেমি উৎপত্তি এবং এখন কি অবস্থা। মানুষের বলে যে সারা জীবনের সব থেকে সুন্দর জীবন কাটে স্কুল জীবন। আমার লাইফে একটু ব্যতিক্রম আছে। স্কুল জীবন তো সুন্দর বটেই, তার থেকেও যদি সুন্দর কিছু থাকতে হয় সেটা হচ্ছে কলেজ জীবন। আমি নিজে নাচ শিখেছি, আমি কোনোদিন জানতাম না যে আমি নাচতে পারি। ক্লাস 12 দেওয়ার পর একটা 3 মাসের টানা ছুটি থাকতো আমাদের, সেই ছুটিতে আমি নাচ শেখা শুরু করি ক্লাস 12-এর পর। তো তখন আমি জানতাম না যে আমি নাচ করতে পারি। তারপর হঠাৎ করে আবিষ্কার করলাম শিখতে শিখতে যে না, আমি নাচ শুধু করতেই পারি না, আমি একজন কোরিওগ্রাফারও। তো
তো সেটা ঈশ্বরের আশীর্বাদ, আর কিছুই না। নাচ হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে মনের আনন্দ তো হয়ই, শারীরিক বিভিন্ন রকম আমরা যে কসরত করি সেই শারীরিক এক্সারসাইজের সঙ্গে সঙ্গে তার সঙ্গে কিন্তু আমাদের মনের একটা খুব সুন্দর এক্সারসাইজ হয়, মনেরও একটা খুব সুন্দর ব্যালেন্স মেনটেন হয়, যেখানে আমরা গানের সাথে সাথে সুর ছন্দকে অনুভব করি এবং সেই সুর ছন্দ অনুভব করে আমরা আমাদের শরীরকে চালনা করি। তাতে কিন্তু অবশ্যই আমাদের ডিপ্রেশন, আমাদের স্ট্রেস বহু গুণে কমে যায়, এবং যে কারণে আস্তে আস্তে কিন্তু নাচটা আমাদের দেখবেন সমাজে আগের থেকে অনেক বেশি এখন কিন্তু প্রসার পেয়েছে, অনেক বেশি প্রসার পেয়েছে। কারণ শুধুমাত্র শারীরিক দিক থেকেই নয়, যারা ডান্সার আছেন বর্তমানে তারা নিশ্চয়ই এটা আমার সঙ্গে সহমত হবেন, শুধুমাত্র শারীরিক দিক থেকে নয়, মানসিক একটা প্রশান্তির জায়গা হচ্ছে এই নাচটা। তো তাই অবশ্যই বড়রাও এখন ভীষণভাবে ইন্টারেস্টেড, বড়রাও মানে যারা মায়েরা আছেন, গার্জেনরা আছেন, এবং যারা হয়তো ছোটোবেলায় ডান্স শেখার সুযোগ পাননি, তারা ঝঙ্কার ডান্স একাডেমিতে আসেন এবং এখানে এসে তারা মুক্ত মনে একসাথে খুব খুশিভাবে, খুব আনন্দ সহকারে একসাথে ডান্স করেন। কারোর বয়স 40, কারোর 40-এর বেশি, কারোর বয়স 25, তাদের জন্য একটা সম্পূর্ণ আলাদা ব্যাচ রয়েছে যারা কিন্তু ভীষণ আনন্দ সহকারে ডান্স করেন। আর আমাদের ডান্স স্কুল ঝঙ্কার ডান্স একাডেমিতে একদম ছোট বাচ্চা থেকে শুরু হয় ডান্স শেখানো, 3 বছর বয়স থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে। আর ওইদিকে 40-এর পরেতেও কেউ ভর্তি হতে পারে। ওই তো বললাম, যারা ডান্স কোনোদিন শেখেনি বা যারা শরীরচর্চা এখন ভালোভাবে মনের আনন্দের সঙ্গে সঙ্গে করতে চান, তারা অবশ্যই ঝঙ্কার ডান্স একাডেমিতে আসতে পারেন। আর আমাদের একটা টিম রয়েছে, যে টিমটা হচ্ছে সিনিয়র টিম। সেই সিনিয়র টিম কিন্তু ভীষণ এক্সপার্ট, এবং সৌরভ স্যার তাদের ট্রেনিং করেন। আমিও ব্যক্তিগতভাবে সৌরভ স্যারের স্টুডেন্ট, ওয়েস্টার্ন ডান্স ওনার কাছেই শিখি আমি। 2005 সাল থেকে, যে কারণে বললাম যে কলেজ জীবন আমার কাছে ভীষণ মধুর, 2005 সালের পর থেকে আমাদের এই ঝঙ্কার ডান্স একাডেমিটার আগে এটা একটা গ্রুপ ছিল, যেটার আত্মপ্রকাশ হয় এই উমেন্স কলেজেতেই, বর্ধমান মহারাজাদিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়, অর্থাৎ উমেন্স কলেজ হিসেবেই পরিচিত, যেখানে তখনকার অধ্যক্ষ ছিলেন আমাদের, যিনি কন্যা সম দেখেছেন, যার কথা আমি যেখানে যাই সেখানেই বলি, ডক্টর সুকৃতি ঘোষাল মহাশয়। ভীষণভাবে আমাদের মোটিভেট করতেন, আমাকে ওনার নিজের মেয়ে হিসেবে দেখেছেন, এবং তার সঙ্গে কিন্তু স্যারের সহধর্মিণীও কাকিমাও ভীষণ ভালোবাসতেন আমাকে। যখন আমার যেখানে প্রোগ্রাম হতো, স্যার আর ম্যাম দুজনেই চলে আসতেন, ভীষণ মোটিভেট করতেন। সঙ্গে যে সমস্ত অধ্যাপিকা বা অধ্যাপকদের কথা না বললেই নয়, আমাদের কলেজের আমাদের ফিজিক্সের প্রফেসর ছিলেন অতনু স্যার, শিশির স্যার, চন্দ্রনাথ বাবু, যারা এমনও দিন গেছে যে আমি ডান্স করছি, হয়তো আমার প্র্যাকটিক্যাল লেখার টাইম হয়নি, তো ওনারা আমাকে ডেকে বললো যে ব্ল্যাঙ্ক পেজে সই করে দিচ্ছি, তুই বাড়ি নিয়ে গিয়ে রাতে লিখে নে। এতটাই ভালোবাসতেন যে না, তুই ডান্স কর, ডান্সটা প্র্যাকটিস কর। আর কলেজে আমাদের একটা খুব সুন্দর টিচারদের গ্রুপ ছিল, যারা আমাদের ভীষণভাবে সাপোর্ট করতেন। আমরা সকালে যেতাম ধরো 9টায়, বাড়ি ফিরতাম সন্ধ্যে 7টায়, শুধু ডান্স হচ্ছে, তখন ডান্স হয়েই যাচ্ছে প্র্যাকটিস। তো এটা আমার মনে হয় আমাদের সময়কার সমস্ত কলেজের প্রফেসর যারা ছিলেন তাদের সকলেরই মনে আছে। সঙ্গীতা ম্যাম ভীষণ বাংলার অধ্যাপিকা ছিলেন, ভীষণ আমাদের মোটিভেট করতেন। ইংলিশের ছিলেন অধ্যাপিকা স্বাতী ম্যাম, খুব মোটিভেট করেছেন আমাদের। তো এই সমস্ত আমরা আমাদের প্রফেসরদের একটা সাহায্য পেয়েছিলাম, এত মোটিভেশন, এত ইন্সপিরেশন পেয়েছিলাম। আজকে যা আমি যেখানে আছি, সেটা ওনাদের অবশ্যই আশীর্বাদে। তাই কলেজ জীবনটা আমার কাছে প্রচুর প্রচুর মাহাত্ম্যপূর্ণ একটা জায়গা গ্রহণ করে। আর ঝঙ্কার ডান্স একাডেমি 2005 সাল থেকে তার যাত্রা শুরু করে। এক গুচ্ছ সেখানে কলেজের মেয়েরা ছিল, আমি সেখানের লিডার হিসেবে আত্মপ্রকাশ করি। আমাকে পূর্ণ সহযোগিতা করে এই জায়গায় এনে পৌঁছেছে যারা, তাদের মধ্যে আমাদের প্রিয় বিধায়িকা রয়েছেন মৌমিতা ম্যাম, আর মন্ত্রী যিনি এখন, আর রয়েছেন আপনারা সকলেই জানেন বর্ধমানের খুব বিখ্যাত সঞ্চালিকা সুদীপা, আর রয়েছে গার্গী, এখন তিনি প্রাইমারি স্কুলের টিচার, আর রয়েছে ইপসিতা যিনি কলকাতায় থাকেন এখন, এছাড়াও রয়েছেন দময়ন্তী সেন যিনি বিশিষ্ট পশু সংরক্ষণের কাজ করছেন, খুব ভালো এখন একজন গুণী। তো এদের সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা যাত্রা শুরু করেছিলাম ঝঙ্কার গ্রুপ হিসাবে। আস্তে আস্তে সেটা ঝঙ্কার ডান্স একাডেমি হিসেবে পরিচিতি লাভ করে। আমি যে সমস্ত নাম বললাম তারা আমাকে এত সাহায্য করেছিল, এত
মানসিক দিক থেকে একটা সমর্থন দিয়েছিল, যার কারণে আজকে এই জায়গায় আসতে পেরেছি। এবং তারপর সৌরভ স্যার জয়েন করেন। সৌরভ স্যার জয়েন করার পর উনি আমাদের মতামত দেন যে এবার আর গ্রুপ নয়, এবার এটা ডান্স স্কুল হিসেবে পরিচিতি লাভ করাটাই শ্রেষ্ঠ হবে। এবং সৌরভ স্যারের হাত ধরেই তারপর ডান্স স্কুল ঝংকার ডান্স একাডেমি তার যাত্রাপথ শুরু করে। আমরা প্রথম অ্যানুয়াল প্রোগ্রাম করি 2005 সালে সংস্কৃতি লোকমঞ্চে। এরপর এখন আমরা যেগুলো প্রোগ্রাম করি সেটা হচ্ছে টাউন হলেতে আমরা কলকাতা থেকে সেট আপ নিয়ে আসি এবং খুব বড় করে একটা সুন্দর করে আমরা বাচ্চাদের একটা স্টেজ দিই, যাতে ওরা ভীষণ ভালোভাবে অত লাইট এত বড় স্টেজের মাঝে সুন্দরভাবে পারফরমেন্স করতে পারে। আচ্ছা, আমি একটু একটা কথা বলবো, এর সঙ্গে সঙ্গেই বলবো, সেটা হচ্ছে খাদ্যান্বেষণ মঞ্চে আমরা কবে দেখতে পাবো ঝংকার ডান্স একাডেমিকে? আমরা লাস্ট 3 বছর ধরে বলে আসছি যে প্রোগ্রাম করো, পাত্তাই দেয় না আমাদেরকে। না সেটা নয়, তাও এবছর আমরা পেয়েছিলাম অ্যাঙ্কার হিসেবে, তো এটাও পাত্তা দিত না আগে আমাদেরকে। তো আমরা জানতে চাইছি কবে আমরা খাদ্যান্বেষণ মঞ্চে ঝংকার ডান্স একাডেমিকে পাবো একটা ফাইনাল শো হিসেবে, গ্র্যান্ড শো হিসেবে। হ্যাঁ, আমরা আগের 3 বছর তুমি যদি পাত্তা দিতে না চাও তুমি বলতে পারো, তুমি অন মাইক বলে দাও আমাদেরকে, রিজেকশন করে দাও আমাদেরকে, হবে না। না সেটা নয়, বলছে আমরা ছোটখাটো জায়গায় প্রোগ্রাম করি না, বলে দিতে পারো, কোনো সমস্যা নেই। একদমই না। আচ্ছা, আমরা মুভি নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম, সেটা জানো তো। 3 তোমরা তো বছর এই বছরও ধরে। ব্যস্ত থাকবে মনে হয়। না, ওটা মুভি রিলিজ করে যাবে, আচ্ছা, সামন্তক রিলিজ করে নাকি যাবে। আমরা সামন্তকের টিমকে আমরা পাবো খাদ্যান্বেষণ মঞ্চে এই বছর? সামন্তক তার আগে রিলিজ করে যাবে, কিন্তু সামন্তক নিশ্চয়ই থাকবে। আজ আমি মানে একদম প্রমিস করছি আমরা থাকছি এবারে। সামন্তকের পুরো টিম, ঝংকার ডান্স একাডেমির টিম, আমরা থাকবো খাদ্যান্বেষণের মেলাতে। এবং এই বছর আমি ছিলাম তো এবছর পেয়েছিলাম, আমরা ফাইনালি পেয়েছিলাম। ঠিক, তো আমরা মুভি সম্পর্কে জানলাম, ঝংকার ডান্স একাডেমি সম্পর্কে জানলাম। তোমার সাথে আমার প্রথম যখন দেখা হয়েছিল, মানে তোমাকে আমি প্রথম দেখা তো নয়, তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার দেখেছিলাম খবর 7 দিনের পর্বে। তখন খবর 7 দিন ছিল এবং খুব বিখ্যাত, 2013 সাল, এখনো বিখ্যাত। 2013 সাল হবে, আমার সাল মনে নেই। তোমাকে আমি প্রথম টিভি পর্দা দেখেছিলাম খবর 7 দিন, এবং তুমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার আমি তোমাকে দেখেছিলাম। তো তোমার এই অ্যাঙ্কার লাইফটা কেমন ছিল? তোমার অ্যাঙ্কার লাইফ কীভাবে সূত্রপাত হলো? কখন তুমি মনে করলে যে আমি অ্যাঙ্কারও হতে পারবো? মানে তুমি আর কত কি মনে করেছো? আমি বলেই যাচ্ছি যে কখন মনে করছো যে মুভি করবে, কখন মনে করছো নায়িকা হবে, কখন মনে করছো যে ফিজিক্স পড়াবে, কখন মনে করছো ডান্স স্কুল করবে, কখন মনে করছো ঝংকার ডান্স একাডেমি বানাবে, কখন মনে করছো অ্যাঙ্কারিং, কী বলছে আমি? তো কখন মনে করলে যে তুমি অ্যাঙ্কারও হতে পারবে? এটা কীভাবে মনে হলো? এবং তোমার অ্যাঙ্কারিং লাইফটা তোমার একটু জার্নিটা আমাকে বলতে হবে। 2013 সালেতে আমাদের তখন বাড়িতে খুব লোকাল চ্যানেল দেখা হতো, খবর 7 দিন তার মধ্যে অন্যতম ছিল। তো 2013 সালেতে দেখা যাচ্ছিল যে ফুটনোটে আসছে টিভির পর্দাতে যে সঞ্চালিকার প্রয়োজন আছে। তো আমি যোগাযোগ করলাম অফিসে, সেখানে আমার ইন্টারভিউ হলো এবং একটা টেস্ট নেওয়া হলো। সৌগতদা ছিলেন। তো সঙ্গে সঙ্গে উনি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিলেন যে হ্যাঁ হয়ে গেছে, তুমি চলে এসো। তো হয়ে গেলাম অ্যাঙ্কার, মানে এটা কোনো ব্যাপার না, এটা হয়ে গেলাম। মানে স্কুলেতে দিদিমণিরা যখন রিডিং পড়াতেন বই, তখন খুব রিডিং পড়তাম, রিডিং পড়তে খুব ভালোবাসতাম। হয়ে গেল, মানে অ্যাঙ্কারিংটা কোনো মানে ওটা একটা পার্ট, মানে শিক্ষার পার্ট হিসেবে চলে এলো। আর কথা যখন দেখে কিছু বলি ভালো লাগে বলতে, বা এমনি যখন কথা বলি, কথা বলতেও পছন্দ করি, তো ওটা একটা অ্যাডিশনাল পার্ট হিসেবে চলে এলো। এবং তারপরেতে যেখানে আমি খবর 7 দিনেতে সত্যি একটা ভালো প্ল্যাটফর্ম পেলাম, যার মাধ্যমে গোটা বর্ধমানবাসী আমাকে চিনলেন, গ্রহণ করলেন, তার জন্য আমি ভীষণভাবে খুশি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অ্যাঙ্কার হিসেবেও আমি আমার একটা পরিচিতির জায়গা গড়ে তুলতে সক্ষম হয়েছি। তারপর চ্যানেল 99-এ গেলাম, সেখানেও শান্তনুদা খুব ভালোভাবে আমাকে সুযোগ দিয়েছিলেন এবং সেই সুযোগটা আমি ভালোভাবে ব্যবহার করতে পেরেছিলাম। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমি খুব একটা অ্যাঙ্কারিং করার সময় পাই না সব জায়গাতে, যেখানের মাধ্যমে আমি সেই 2013 সাল থেকে যখন খবর 7 দিনের মাধ্যমে পরিচিতি লাভ করলাম। তারপর রাজনন্দিনী কাপ যে ক্রিকেট টুর্নামেন্ট, বিখ্যাত ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেখানে দেবাশিস নন্দীর সাথে আমার পরিচয় হয়। উনি আমার নিজের দাদার মতো বলতে গেলে। তো তারপর থেকে একটা খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং রাজনন্দিনী কাপ যখন থেকে শুরু হয়, সেই জন্ম লগ্ন থেকে প্রায় বলতে গেলে আমি অ্যাঙ্কারিং করছি এবং ওনাদের সাথে আছি। রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের সবসময় আমি শুভাকাঙ্ক্ষী এবং আরও ভবিষ্যৎ দিনে খুব ভালোভাবে দেবাশিস নন্দী এবং তার টিম এবং রাজনন্দিনীর টিম এগিয়ে চলুক। আগামী দিনেও অনেক বড় বড় পরিকল্পনা রয়েছে, আরও বড় মাপের আমাদের প্রিয় ক্রিকেটাররা আসতে চলেছেন। এই খবরটাও আমার কাছে অলরেডি চলে এসেছে, যেটা আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে খুব তাড়াতাড়ি বর্ধমানবাসী শুনতে পাবেন। আপনাদের ভীষণ প্রিয় একজন তারকা আসতে চলেছে, এটুকু আমি জানাই সবাইকে। তো দেবাশিস নন্দী মহাশয় কিছুদিনের মধ্যেই সেটা সবাইকে জানাবেন। তো রাজনন্দিনী স্পোর্টিং ক্লাবের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। ওনারা আমাকে একটা খুব ভালো জায়গা দিয়েছেন, যার মাধ্যমে আমি নিজের এই ভালোবাসার যে অ্যাঙ্কারিংয়ের জায়গাটা, সেটা তুলে ধরতে সক্ষম হই।
আর এই যে আমার এতগুলো দিক বলছো, এই সবের পেছনে আমাদের বন্ধুরা খুব সাপোর্ট করেছে, এবং অবশ্যই মা তো আছেই সবার উপরে। আমার বাড়িতে এত কিছু সামলিয়ে সব কিছু মা সামলায়, মায়ের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। একটা বাড়ির সাপোর্ট তো ভীষণভাবে লাগে, তো সেই সাপোর্টটা অবশ্যই আমার মা, আমার ব্যাকবোন। এবং সঙ্গে যে ডান্স স্কুলের এত কিছু পরিচালনা করা, সেটা অবশ্যই সৌরভ দাস। তিনি আমাকে সব দিক থেকে এত সুন্দরভাবে সাপোর্ট করেন, যিনি আমার সব থেকে ভালো একজন বন্ধু, খুবই ভালো বন্ধু, যে বন্ধু আমার পাশে সবসময় রয়েছেন। তাই সৌরভ দাসকেও আমি এই মঞ্চ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সাথে সবসময় থাকার জন্য। আর আমি একটা আগের বার বলতে মিস করে গেছি, যে আমার এই উমেন্স কলেজে যে টিম যারা আমাদের সাহায্য করেছিল এই গ্রুপটা খুলতে ডান্সের, সোনিয়া চৌধুরী আছেন ম্যাম, উনি আমার সঙ্গেই, উনি এখন আমার সহকর্মী, আমার স্কুলেতেই উনি আছেন, উনিও ভীষণ বড় সাপোর্টার আমার। থ্যাংক ইউ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, তো আমি এবার জানতে চাইবো তোমার ফিজিক্স পড়ানো নিয়ে। মানে বিষয়টা হচ্ছে যে আমরা টিভির পর্দায় দেখছি একটা মানুষ এরকমভাবে লাফিয়ে এখানে আসছে, একটা যান উড়ে যাচ্ছে মহাকাশে, আবার একটা যান মহাকাশ থেকে ফিরে আসছে, তো এর সঙ্গে ফিজিক্সের সম্পর্ক কি? মানে দুটো মেরুতে, তাই না? তো তুমি এই যে সুইচ অন সুইচ অফটা যে করছো, এটা কিভাবে করছো? মানে ধরো আমি সকাল 10টার সময় আমি একজন স্কুলের টিচার, একজন রাগী দিদিমণি হতে পারো, নাও রাগী হতে পারো, তো সবাই রাগী দিদিমণি। দুপুর 12টার সময় 2 ঘন্টা পরে সেই রাগী দিদিমণি হচ্ছে এখন একজন ডান্সার, ডান্স করছে, ঠিক আছে? আবার বিকেল 4টের সময় সেই রাগী দিদিমণি যে ফিজিক্স পড়ছিল একটু আগে, সে এখন দেখছি লাফাচ্ছে, মানে ওই একটা মহাকাশযান থেকে উপরে লাফিয়ে পড়ছে, মহাকাশযানের দুটো প্লেন দুদিকে ধরে করে হাঁটছে, মানে ব্যাপারটা কি? আমি এই বিষয়ে জানতে চাই, এই সুইচ অন সুইচ অফ তুমি কীভাবে করছো, এবং তোমার এই ফিজিক্স পড়ানো, বা আমি রিসেন্টলি জানছিলাম যে তুমি ব্যাচ শুরু করছো একটা, বা তোমার স্কুলের অভিজ্ঞতা একটু বলো আমাকে। ফিজিক্স পড়তে অ্যাকচুয়ালি ছোটো থেকে ভীষণ ভালো লাগতো, আর ফিজিক্স পড়াচ্ছি আমি স্কুলেতে, তার আগে তো প্রাইভেট টিউশন পড়াতাম স্কুল জয়েন করার আগে। স্কুলেতে পড়াচ্ছি আমি 18 বছর হলো, 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। ফিজিক্স নিয়ে আমার সমস্ত যে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালগুলো নিয়ে আমি স্টুডেন্টদের করাতে ভীষণ পছন্দ করি। ল্যাবেতে নিয়ে যেতে ওদের খুব ভালোবাসি, কারণ হাতে নাতে ওরা করে সেটা দেখতে পারে, এবং ফিজিক্সের বিভিন্ন লগুলোকে ওরা সেটা ভেরিফাই করতে পারে। তাই ফিজিক্স ল্যাবে গিয়ে আর ডেমনস্ট্রেট করতে এক্সপেরিমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে। আর শিক্ষকতার 18 বছর পূর্ণ হয়েছে, যেটুকু জানি স্টুডেন্টরা আমার পড়ানো খুব পছন্দ করে, আমি খুব এনজয় করি, কারণ ফিজিক্স আমার ছোটোবেলা থেকে খুব পছন্দের একটা সাবজেক্ট। আর এটা তো আছেই, তার সঙ্গে সুইচ অন সুইচ অফ যেটা, সেটা হচ্ছে আমি অনেক কিছু করতে চাই জীবনে, মানে বেঁচে থাকতে থাকতে আরও অনেক কিছু করতে চাই, ভালো লাগে সব কাজ করতে খুব পছন্দ করি। আজকে আমাদের শেষ দুটো প্রশ্ন অ্যাকচুয়ালি, একটা প্রশ্ন আর একটা হচ্ছে আমাদের এখানে নিয়ম আছে একটা, যে যারা এখানে আসে, যারা এখানে কথা বলে আমাদের সঙ্গে, তাদেরকে বিএফসি সম্পর্কে ভালো করে বলতে হয়। তোমার যদি খারাপও কিছু লাগে সেটা বলা যাবে না, সেন্সার্ড হয়ে যাবে, সেটা ভালো কথা বলতে হয় বিএফসি সম্পর্কে। তো তোমার বিএফসি সম্পর্কে অভিজ্ঞতা কি, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, এটা সবাই জানতে চায়, প্রত্যেকটা মানুষ যারা তোমাকে চেনে বা অর্ধেক চেনে, তা তোমাকে জানতে চায় বিষয়টা, সেটা হচ্ছে তুমি কি বিবাহিত, আর তোমার বিয়ের কি প্ল্যান। মানে আমরা জানতে চাই বিষয়টা, যে তোমার বিয়ের কি কেমন আসছে, কেমন করে একটু দেখাও কেমন করে আসছে, একটু বিয়ের প্ল্যানটা জানতে চাই। মানে এটা সিরিয়াসলি, এটা মানে প্রচুর মানুষ জানতে চাই ব্যাপারটাকে। তো আজকে বলেই দাও কি প্ল্যান, এটা একটা, আর বিএফসি সম্পর্কে অবশ্যই। বর্ধমান ফুডিজ ক্লাব সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। বর্ধমানবাসীর ভীষণ একটা প্রিয় সংস্থা, যারা শুধুমাত্র এই খাবার সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট নয়, অবশ্যই তার সঙ্গে বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন, যার মধ্যে ব্লাড ডোনেশনটা একটা খুব আমার প্রিয় একটা কর্মকাণ্ড লাগে ওনাদের। তো এই সমস্ত সমাজসেবামূলক যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে বর্ধমান ফুডিজ ক্লাব এগিয়ে চলেছে, তার সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যান্বেষণ মেলা, যে মেলা প্রতিবার আমরা দেখি যে ভীষণভাবে মানুষকে আকর্ষণ করে, মানুষ এসে খাবার খেতে পারে, বিভিন্ন রকমের শুধুমাত্র খাবারেরই আয়োজন থাকে, এবং কয়েক বছর ধরে দেখছি তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে সুন্দর একটা আবহ, একটা পরিবেশ গড়ে ওঠে, তা সত্যিই ভীষণ প্রশংসনীয়। তাই বর্ধমান ফুডিজ ক্লাবের সত্যি মনের ভেতর থেকে আমার কোনো নালিশ নেই ফুডিজ ক্লাব সম্বন্ধে, সবটাই খুব ভালো। আর আশা করছি আগামী দিনেও প্রেসিডেন্ট মৈনাকদা সঙ্গে তার সহকর্মীরা এইরকমভাবেই সুন্দরভাবে এগিয়ে যাক। আর লাস্টে বিয়ের কথা, উফ বাবা, ওটা তো মাথা খারাপ করা অবস্থা।
তোমার মতোটা সবাই জিজ্ঞাসা করে। আমি জানি না, এখন আমার কোনো বিয়ের প্ল্যান নেই। আমি এখনো পর্যন্ত একটাও কিন্তু বিয়ে করিনি, একটাও বিয়ে হয়নি, ঠিক আছে? দত্ত রায় টাইটেলটা নিয়ে সবাই কনফিউজড হয়ে যায়। দত্তটা আমার বাড়ির অরিজিনাল, আমার ফ্যামিলি টাইটেল, আর রায়টা হচ্ছে রায় বাহাদুর, মানে বাবার দাদুরা ছিলেন জমিদার, তো সেই সূত্রে ইংরেজদের কাছ থেকে পাওয়া রায় বাহাদুর, তো সেই সূত্রে রায় টাইটেল। দত্ত রায় আমার নিজের টাইটেল, কোনো কারুর কাছ থেকে ধার করা টাইটেল নয়। আর আমি এখনো পর্যন্ত একবারও বিয়ে করিনি, করবো কিনা সেটাও জানি না। থ্যাংক ইউ। আগামী দিনে প্ল্যান কিছু নেই এখনো পর্যন্ত নেই। আমাদের একটু দেখিয়ে দাও আমাদের অফিসে, আমাদের এখানে কারোরই একবারও বিয়ে হয়নি, এবার দেখিয়ে দাও সবাইকে একবার। আচ্ছা, আমাদের এখানে কারোরই একবারও বিয়ে হয়নি, খুব হতাশায় ভুগছে। আমার একবার বিয়ে হয়েছে, সবাই হতাশায় ভুগছে, হতাশায় ভোগা হচ্ছে মুখগুলো সব। আমার বিয়ে হয়েছে, আমি খুশি। বাহ, শেষ শেষ শেষ, কাট 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 কাট। সামন্তক মুভির ট্রেলার খুব তাড়াতাড়ি রিলিজ করছে আমার প্রিয় বর্ধমানবাসীরা, যাঁদের সমর্থনের মাধ্যমে আমরা কোহিনূর মুভিকে এতটা উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। আশা রাখছি সামন্তক মুভির ট্রেলারও আপনারা ভীষণভাবে সুন্দরভাবে দেখবেন এবং আমাদেরকে সমর্থন করবেন। খুব তাড়াতাড়ি কিন্তু সামন্তকের ট্রেলার নিয়ে আমরা উপস্থিত হচ্ছি, এবং যেখানে আপনারা দেখতে পাবেন ইমার্সিভ সিনেম্যাটিক টেকনোলজির দুর্দান্ত একটা প্রয়োগ। তো সকলে রেডি থাকবেন এবং দেখবেন, আশা রাখছি ভীষণ ভালো লাগবে প্রত্যেকের।